অহংকারী ধনবতী যুবতী সাইকেল আরোহী যুবককে দরিদ্র ভেবে কলেজে উপহাস করে যাচ্ছিল। কিন্তু মাত্র ৫ দিনের মধ্যে যে অপ্রত্যাশিত সত্য উন্মোচিত হল, তাতে তার সমস্ত অহংকার ধূলিস্যাৎ হয়ে গেল এবং জীবনের এক নতুন অধ্যায় শুরু হল। বন্ধুরা, দুপুর ঠিক ৩টে বাজতে চলেছে। রাজশাহী শহরে অবস্থিত কলেজের ছুটির সময় হয়ে গিয়েছিল এবং গেটের দিকে ভিড় জমতে শুরু করেছিল। সকলের সামনে হাঁটছিল আয়েশা খান, ২০ বছরের সুন্দরী, ধনী এবং অন্তর থেকে অত্যাধিক অহংকারী। হাঁটতে হাঁটতে সে মোবাইলে কথা বলতে লাগল, বাবা, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, দ্রুত চলে আসুন। ওপার থেকে তার বাবা আহমেদ খান বললেন, ব্যাস পৌঁছে যাচ্ছি মা, আর কয়েক মিনিটের মধ্যেই। একটি চকচকে রূপালী বিএমডব্লিউ গেটের সামনে এসে থামল। সকলের দৃষ্টি গাড়ির ওপর আটকে গেল। আহমেদ খান বাইরে বেরিয়ে আয়েশার দিকে এগোতে শুরু করলেন, কিন্তু তার নজর হঠাৎ বাম দিকে স্থির হয়ে গেল। সেখানে একটি পুরনো নীল সাইকেলে এক যুবক ধীর গতিতে কলেজ থেকে বেরিয়ে আসছিল। কুর্তা জিন্স পরিহিত, ব্যাগটি পুরনো, কিন্তু মুখে এক অদ্ভুত শান্ত উজ্জ্বলতা। সেই যুবকটি ছিল আরিফ খান। আহমেদ তাকে চিনতে পেরে তার মুখের ভাব বদলে গেল। তিনি তৎক্ষণাৎ তার দিকে এগিয়ে যান, যেন কিছু বলতে চান, হয়তো সালামও করতে চান। কিন্তু আরিফ হালকা করে হাত তুলে তাকে থামিয়ে দেয়। সে চোখের ইশারায় বোঝায়, এখন নয়, কাউকে যেন না জানানো হয়। আহমেদ তখনই থেমে যান এবং এমনভাবে ঘুরে যান যেন তিনি তাকে চেনেনই না। আয়েশা এই দৃশ্য দেখছিল ঠিকই, কিন্তু সে বুঝতে পারছিল না তার বাবা হঠাৎ কেন থেমে গেলেন। তার সামান্যতম ধারণাও ছিল না যে এই সাধারণ দেখতে যুবকটি তার বাবার জন্যে কতটা বিশেষ। তার কাছে তো সে ছিল স্রেফ এক দরিদ্র সাইকেলওয়ালা যুবক। আয়েশা খোঁচা দিয়ে বলল, বাবা, এটা সেই যুবকটি না যে আমাদের ক্লাসে পড়ে? সাইকেল নিয়ে আসতে দেখাটা কেমন অদ্ভুত লাগে না? আহমেদ শুধু একটু হাসলেন। চলো, গাড়িতে বসো। আয়েশার মনে হল বাবা হয়তো তার কথা শুনতে চাইছেন না। পরদিন সকাল সকালে আয়েশা তার বোন ফাতিমার সাথে প্রস্তুত হচ্ছিল। সে ইটালি থেকে আনানো সাদা পোশাক পরেছে, ডায়মন্ডের নেকলেস লাগিয়েছে এবং বলল, আজকেও আমি পুরো কলেজে ছড়িয়ে পড়ব। দুই বোন তাদের কালো বেন্টলি গাড়িতে করে কলেজে পৌঁছায়। গেটে নামার সাথে সাথে আয়েশা সানগ্লাসটা ঠিক করল এবং চারপাশে তাকাল। তখনই সে দেখল আরিফ আবার সেই পুরনো সাইকেল নিয়ে আসছে। সে হেসে ফেলল, আল্লাহ, এই যুবকটি সত্যি কলেজের মানসম্মান কমিয়ে দেয়। তার গ্রুপ রুবিনা, সামিয়া আর তাহিরা সবাই হাসতে শুরু করল, কিন্তু আরিফ একবারও তাদের দিকে তাকাল না। সে সাইকেল পার্ক করল, ব্যাগ তুলে নিল এবং চুপচাপ ক্লাসের দিকে এগিয়ে গেল। তার এই শান্তি যেন আয়েশার অহংকারকে আরও বেশি আঘাত করতে লাগল। ক্লাসেও একই পরিবেশ অব্যাহত ছিল। আয়েশা কখনো ঘুরে তাকে দেখছিল, কখনো ফিসফিস করছিল, কখনো হাসছিল, কিন্তু আরিফ প্রতিবার শুধু নোটস লিখে যাচ্ছিল, একটি শব্দও না বলে, কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে। এটা আরও অদ্ভুত ছিল। ব্রেকের সময় আরিফ একটি গাছের নিচে বসে বই পড়ছিল। তখনই আয়েশা আর তার গ্রুপ সেখানে পৌঁছায়। আয়েশা বলল, বই পড়ে কি লাভ, একটু ক্লাসও আভিজাত্য শিখে নাও। আরিফ শান্ত হয়ে বই বন্ধ করল, তার দিকে তাকাল এবং বলল, ক্লাস জামা কাপড় দিয়ে হয় না, চিন্তাভাবনা দিয়ে হয়। এ কথা শুনে আয়েশা কিছু সময়ের জন্য থমকে গেল, কিন্তু সে হেসেতে উড়িয়ে দিল, আরে দয়া করে দার্শনিকতা দিও না। ঠিক সেই সময় আয়েশার বন্ধু রাহিম সেখানে এলো এবং বলল, আয়েশা, তুমি প্রতিটি মানুষকে তার পোশাক দিয়ে বিচার করো না। আয়েশা রেগে গিয়ে বলল, তুমি কি আমাকে বোঝানোর? রাহিম চুপ হয়ে গেল এবং আরিফ নিচু স্বরে বলল, মাঝে মাঝে যারা সাধারণ দেখতে হয় তারা ততটা সাধারণ হয় না। এই লাইনটা আয়েশার মাথায় গেঁথে গেল। সেই রাতে আয়েশা বারবার ভাবতে লাগল, আরিফ এত শান্ত কেন? সে সবসময় একা কেন থাকে? আর বাবা তাকে দেখে থেমে গিয়েছিলেন কেন? সে জানত না যে এই প্রশ্নগুলোই ভবিষ্যতে তার জীবন বদলে দেবে। পরের কয়েকদিন আয়েশার মনে আরিফকে নিয়ে এক অদ্ভুত অস্থিরতা কাজ করতে লাগল। সে দেখতে সাধারণ ছিল, পোশাকও সাধারণ, কিন্তু তার প্রতিটি জবাবে এক গভীরতা ছিল যা আয়েশা বুঝতে পারছিল না। তার সবচাইতে বেশি খটকা লাগত যে আরিফ প্রতিটি খোঁচা, প্রতিটি হাসি, প্রতিটি ঠাট্টার পরেও এত শান্ত কিভাবে থাকে। এই অস্থিরতার মধ্যেই কলেজে একটি বড় ঘোষণা হল। এই সেমিস্টারের সবচাইতে বড় গ্রুপ প্রজেক্ট শুরু হতে যাচ্ছিল। সবাই লিস্টে নিজের নাম খুঁজছিল। আয়েশার পুরো ভরসা ছিল যে তার গ্রুপই সবচাইতে সেরা হবে, কারণ সে নিজেকে অন্যদের চেয়ে বড় মনে করত। কিন্তু লিস্ট দেখা মাত্রই
তার কপালে ভাঁজ পড়ল। তার আর আরিফের নাম একই গ্রুপে ছিল, সাথে ছিল রুবিনা, তাহিরা আর রাহিম। মিটিং শুরু হতেই আয়েশা বলল, এই প্রজেক্টের লিডার আমি হব, সবাই আমার কথা শুনবে। তার নজর বিশেষভাবে আরিফের উপর ছিল, যেন সে তাকে আদেশ দিচ্ছে। আরিফ শুধু শান্তভাবে মাথা নাড়ল। তার এই নীরবতা আয়েশাকে আরও বিরক্ত করল। প্রজেক্টটি ছিল একটি পোশাক কোম্পানির মার্কেট পরিকল্পনার উপর। আয়েশা বলল, আমরা হাই ক্লাস ব্র্যান্ড বানাব, দামি ডিজাইন, প্রিমিয়াম স্টাইল এবং শুধু রিচ ক্লায়েন্টদের জন্য। আরিফ প্রথমবারের মতো বলতে চাইল, আয়েশা, বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা মিডল ক্লাস। আমরা যদি এমন প্রোডাক্ট বানাই যা সস্তা এবং স্টাইলিশ, তবে তা বেশি চলবে। কিন্তু আয়েশা তাকে মাঝপথেই থামিয়ে দিল। তুমি বিজনেসের কি বোঝো? মিডল ক্লাস দিয়ে কোম্পানি চলে না। তোমার মতো গরিব ফটিচররাই এমনটা ভাবতে পারে। আরিফ চুপ হয়ে গেল। সে জানত যে যতক্ষণ আয়েশা নিজে বদলাবে না, ততক্ষণ বোঝানো বৃথা। পরবর্তী বেশ কয়েকদিন ধরে মিটিং চলতে থাকল। আয়েশা হাই ফ্যাশনের দাবিতে অনড় রইল। অন্যদিকে আরিফ চুপচাপ নিজের অংশের কাজ করে যাচ্ছিল। সে ডেটা সংগ্রহ করত, মার্কেট ট্রেন্ড পড়ত, চার্ট বানাত, কোনো আওয়াজ না করে, কাউকে কিছু না জানিয়ে। প্রেজেন্টেশনের দিন চলে এলো। পুরো অডিটোরিয়াম ছাত্র আর প্রফেসরদের দিয়ে ঠাসা ছিল। আয়েশা অত্যন্ত স্টাইলিশ পোশাকে এসেছিল, যেন সেই এই অনুষ্ঠানের তারকা। শুরুটা সে করল, কিন্তু তার কথাগুলো ছিল শুধু লোক দেখানো, দামি ডিজাইন, বড় স্টোর, গ্ল্যামারাস বিজ্ঞাপন। মানুষের চেহারায় তেমন কোনো প্রভাব পড়ল না। এরপর মঞ্চে এলো আরিফ। একদম সাদামাটা শব্দে, কোনো ভনিতা ছাড়াই সে জানালো যে বাংলাদেশের সবচাইতে বড় শক্তি হল মিডল ক্লাস মার্কেট। সে পরিসংখ্যান দিয়ে বোঝালো যে কিভাবে কম দামে স্টাইলিশ পণ্য দিলে কোম্পানির বিক্রি দ্বিগুণ নয়, 4 গুণ পর্যন্ত হতে পারে। সে এমন সব কথা বলল যা সরাসরি হৃদয়ে গেঁথে যায়। পুরো হল শান্ত হয়ে তার কথা শুনছিল। প্রফেসররা মাথা নাড়তে শুরু করলেন এবং প্রেজেন্টেশন শেষ হতেই অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ল। প্রফেসর স্টেজে এসে সবার সামনে বললেন, এই গ্রুপের প্রজেক্ট সবচাইতে সেরা ছিল এবং আসল পরিশ্রম আরিফ করেছে। আয়েশার মুখ শুকিয়ে গেল। তার মনে হল কেউ যেন তার অহংকারের দেওয়ালে জোরে আঘাত করেছে। সে বিশ্বাসই করতে পারছিল না যে যুবকটিকে সে সাইকেলওয়ালা বলে হাসত, সেই আজ পুরো কলেজের সামনে প্রশংসা কুড়াচ্ছে। সেই সন্ধ্যায় ক্যান্টিনের বাইরে আরিফ তার সাইকেলের পাশে দাঁড়িয়েছিল। আয়েশা কার সাথে দেখা করতে গেল, কিন্তু কথা বলতে দ্বিধাবোধ করছিল। তারপর ধীরে ধীরে বলল, তুমি এত শান্ত কিভাবে থাকো? তোমার মাথায় এত তেজ কাজ করে কিভাবে? তোমাকে সাধারণ মনে হয় না। আরিফ শুধু হাসল। আয়েশা, আমিরই ধনী হওয়া পোশাকে নয়, চিন্তাভাবনায় থাকে। এ কথা শুনে আয়েশা এক মুহূর্তের জন্য একেবারে চুপ হয়ে গেল। মনে হলো যেন কেউ তার আত্মার উপর হাত রেখেছে। সেই রাতে প্রথমবারের মতো তার মনে আরিফের নাম কোনো খোঁচা হিসেবে নয়, বরং একটি প্রশ্নের সাথে এলো। আরিফ, তুমি আসলে কে? তুমি এত আলাদা কেন? প্রজেক্ট জেতার পর আরিফ কলেজের আলোচনার সবচাইতে বড় বিষয় হয়ে উঠল। সবাই তার প্রশংসা করছিল, তার রিসার্চ, তার আত্মবিশ্বাস, তার চিন্তা, সবকিছু যেন এক উজ্জ্বল আলোর মতো মানুষের চোখে ধরা দিচ্ছিল। কিন্তু এই ভিড়ের মধ্যে একটি মুখ ছিল যা সবচাইতে বেশি বিভ্রান্ত, আয়েশা খান। আয়েশা নিজেকে প্রশ্ন করছিল, এটা কি সেই যুবকটি যাকে সে এত সাধারণ মনে করত, যাকে দেখে সে হাসত, যে পুরনো সাইকেলে আসত? প্রতিবার আরিফের শান্ত জবাব তাকে অস্বস্তিতে ফেলে দিচ্ছিল। তার মনে হতে শুরু করেছিল যে এই যুবকটির মধ্যে এমন কিছু আছে যা সে বুঝতে পারছে না, অথবা হয়তো বুঝতে চাইছিল না। একদিন দুপুরে কলেজের লনে আয়েশা একা একটি বেঞ্চে বসেছিল এবং অজান্তেই তার চোখ আরিফকে খুঁজছিল। তখনই সে দেখল আরিফ গাছের নিচে বসে কিছু নোটস লিখছে। তার মুখ সবসময়ের মতো শান্ত ছিল, যেন পৃথিবীর কোনো শব্দ তাকে স্পর্শ করতে পারে না। আয়েশা না চাইতেই তার দিকে এগোতে লাগল। তার পা যেমন থেমে যাচ্ছিল, তেমনি আবার নিজে থেকেই এগোচ্ছিল। সে কিছুটা দূরে থামল এবং বলল, আরিফ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করাচ্ছিল। আরিফ কলম থামিয়ে তার দিকে তাকাল। জিজ্ঞেস করো। আয়েশা সংকোচের সাথে বলল, তুমি সবসময় এত শান্ত কিভাবে থাকো? মানুষ তোমার মজা ওড়ায়, তোমাকে নিচু মনে করে, তুমি কিছু বলো না কেন? আরিফ হালকা হাসল এবং বলল,
কারণ আমি জানি যে মানুষ তোমাকে তোমার পোশাক, সাইকেল বা বাড়ি দিয়ে নয়, বরং তোমার সত্য দিয়ে চিনবে। আর সত্য বলার জন্য চিৎকারের প্রয়োজন হয় না। আয়েশা এই উত্তর শুনে কয়েক সেকেন্ড কিছুই বলতে পারল না। সে অনুভব করল যে আরিফের মধ্যে সেই পরিপক্কতা ছিল যা তার চারপাশের কোনো যুবকের মধ্যে ছিল না। কিন্তু যত বেশি তার বোধ বাড়ছিল, ততই তার দ্বিধা গভীর হচ্ছিল। সেই সন্ধ্যায় কলেজে অ্যানুয়াল ফেস্টের মিটিং ছিল। ফেস্টটি একটি বড় কোম্পানি স্পন্সর করত এবং এইবার স্পন্সর কোম্পানির মালিক নিজে আসার কথা ছিল। স্টুডেন্টরা অত্যন্ত উৎসাহিত ছিল। নেতৃত্বের হাল ধরে আয়েশা বলল, এইবার ফেস্ট সবচাইতে চমৎকার হওয়া চাই। কোম্পানির মালিক অনেক বড় মানুষ। সে বলছিল ঠিকই, কিন্তু তার মনে এক অদ্ভুত অস্বস্তি ছিল। কেন মনে হচ্ছে যে আরিফ ওই ফেস্ট নিয়ে একটু অন্যরকম গম্ভীর? মিটিং শেষ হওয়ার পর আরিফ চুপচাপ বাইরে বেরোল। রাহিম তার কাছে এসে বলল, ইয়ার, তুই অন্য লেভেলের মানুষ, কিন্তু বল না, তোর আসল সত্যিটা কি? কেউ বলে তুই কোনো বড় ঘরের ছেলে, কেউ বলে... আরিফ তার হাঁটার গতি না পাল্টে বলল, রাহিম, প্রতিটি সত্য সঠিক সময় প্রকাশ পায়। এখন শুধু এতটুকু জেনে রাখো যে আমি এখানে শিখতে এসেছি, লোক দেখাতে নয়। রাহিম হাসল, আর এই কথাটাই তোকে সবার থেকে আলাদা করে। অন্যদিকে আয়েশা লুকিয়ে এসব শুনছিল। তার মনে হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। প্রতিটি সত্য সময় প্রকাশ পায়, এর মানে কি? তবে কি আরিফ সত্যিই অন্য কেউ? রাতে আয়েশা তার ঘরে বসেছিল। তার দামি পোশাক, আতর আর গ্ল্যামারাস জীবন সব তুচ্ছ মনে হতে লাগল। সে নিজেকে প্রশ্ন করছিল, আমি এত ধনী, তবুও কেন এই যুবকটির কাছে এমন কিছু আছে যা আমার কাছে নেই? কেন তার কথায় এত তেজ? কেন আমার বাবা তাকে দেখে থেমে গিয়েছিলেন? সে কে আসলে? কে? পরের দিন কলেজের মাঠ আজ আগের চেয়ে অনেক বেশি চকচক করছিল। অ্যানুয়াল ফেস্টের দিন ছিল এবং চারপাশে ভীষণ ব্যস্ততা। লাল কার্পেট বিছানো হয়েছে, স্টেজ সাজানো হয়েছে। মিডিয়ার ২-৩টি ক্যামেরাও চলে এসেছে। সবাই আন্দাজ করছিল যে আজ যে প্রধান অতিথি আসার কথা, তিনি হয়তো এই শহরের সবচাইতে বড় শিল্পপতিদের একজন হবেন। আয়েশাও তার গ্রুপের সাথে সামনে দাঁড়িয়েছিল, নিজের সব সময়ের সেই আত্মবিশ্বাসের সাথে। কিন্তু তার মনের এক কোণ যেন ক্রমাগত আরিফকে খুঁজছিল। কিছুক্ষণের মধ্যেই বাইরে থেকে গাড়ির শব্দ আসতে শুরু করল। সিকিউরিটি গার্ডরা দরজার কাছে লাইনে দাঁড়িয়ে গেল। তখনই একটি লম্বা ঝকঝকে কালো লিমুজিন কলেজের গেট দিয়ে ভেতরে ঢুকল। তার টায়ারের শব্দ যেন মানুষকে চুপ করিয়ে দিল। পুরো মাঠ হঠাৎ থমকে গেল। প্রতিটি চোখ সেই গাড়ির দিকেই ছিল। আয়েশার শ্বাসও দ্রুত হয়ে গেল। বাহ, এই গাড়ি! এটা তো আমার বাবার বিজনেস সার্কেলে থাকা খুব কম মানুষের কাছেই আছে। গাড়িটি ধীরে ধীরে থামল। ড্রাইভার নামল এবং সম্মানের সাথে পেছনের দরজা খুলল। আর বাইরে বেরিয়ে এলেন আহমেদ খান, আয়েশার বাবা। আয়েশার ফাতিমা অবাক হয়ে গেল। বাবা, আপনি? কিন্তু আহমেদ খান তাদের দিকে এলেন না। তিনি চুপচাপ গাড়ির পাশে দাঁড়িয়ে রইলেন, যেন অন্য কারোর আসার অপেক্ষা করছেন। ভিড়ের মধ্যে গুঞ্জন শুরু হল, যদি আহমেদ খান চিফ গেস্ট না হন, তবে আসল গেস্ট কে? তার চেয়েও বড় কেউ কি আসছে? আয়েশার বুক ঢিপ ঢিপ করতে লাগল। এরপর তক্ষুনি আরেকটি গাড়ি এসে থামল। দরজা খুলল আর বাইরে পা রাখলেন আরিফ খান। হ্যাঁ, সেই আরিফ, সেই সাধারণ পোশাকে থাকা, সেই পুরনো সাইকেল চালানো যুবকটি যাকে উপহাস করতে করতে আয়েশা ক্লান্ত হতো না। কিন্তু আজ তার হাঁটা চলা, তার উপস্থিতি, তার নজর সবকিছু এক উজ্জ্বল শক্তি বহন করছিল। তার মুখ আজকেও শান্ত ছিল, কিন্তু আজ সেই শান্তিতে এক রাজকীয় গাম্ভীর্য লুকিয়েছিল। পুরো ভিড় এক নিমেষে স্থির হয়ে গেল। আর পরের দৃশ্যটি তো সবার প্রাণ পর্যন্ত কাঁপিয়ে দিল। আহমেদ খান, যিনি শহরের নামী শিল্পপতি ছিলেন, আরিফের সামনে ঝুঁকে সম্মানে হাত জোর করলেন। আয়েশার চোখ বড় হয়ে গেল। বাবা, আপনি এই গরিবের সামনে ঝুঁকছেন কেন? এই তো আরিফ, এটা কিভাবে সম্ভব? চারপাশে ফিসফাস শুরু হয়ে গেল। এটা কি সেই আরিফ? এ তো খান গ্রুপের আসল মালিক। শুনেছি সে নিজের পরিচয়ে লুকিয়ে পড়াশুনো করছিল। আয়েশার কান ভো ভো করতে শুরু করল। সে এক পা পিছিয়ে গেল। মনে হলো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। ওদিকে আহমেদ খান আরিফকে নিচু স্বরে বললেন, আপনি আমাকে বলেননি কেন যে আপনি আজ আসছেন? আমি নিজে আপনাকে আনতে যেতাম। আরিফ সবসময়ের মতো শান্ত স্বরে বলল, আমি আপনাকে আগেও বলেছিলাম, এখন আমাকে কেউ চেনে না, এটাই ঠিক আছে। আমাকে এখানে একজন স্টুডেন্টের মতো থাকতে হবে, কোনো মালিকের মতো নয়। কথা শুনে আয়েশার গায়ে লোম খাড়া হয়ে গেল।
তার হার্টবিট যেন ধক করে থেমে গেল। যে যুবকটিকে সে সাইকেলওয়ালা বলে হাসত, যাকে সে গরিব ভাবত, সে আসলে ছিল খান গ্রুপের তরুণ উত্তরসূরি আরিফ খান। আয়েশার চোখ ভিজে এল। তার বুকে এক ভারী ব্যথা অনুভব হল, ধৃষ্টতার, লজ্জার, অনুশোচনার। তার মনে পড়তে লাগল তার সেই হাসি, তার খোঁচা দেওয়া কথাগুলো, আর সামনে দাঁড়িয়ে সেই যুবকটি যার মর্যাদা আকাশচুম্বী ছিল, তবুও যে কখনো তার উপর রাগ করেনি। স্টেজে পৌঁছে সঞ্চালক ঘোষণা করলেন, দয়া করে স্বাগত জানান আমাদের চিফ গেস্ট খান গ্রুপের ডিরেক্টর আরিফ খানকে। করতালিতে আকাশ বাতাস মুখরিত হল, কিন্তু আয়েশার মনে হল তার পৃথিবী ভেঙে চুরমার হয়ে গেছে। সে নিজেকে জিজ্ঞেস করল, আমি এটা কি করলাম? আমি কাকে নিচু দেখালাম? কে আসলে ছোট ছিল, সে নাকি আমি? সে কাঁদতে চাইছিল, পালাতে চাইছিল, কিন্তু তার পা সেখানে জমে গিয়েছিল। আজ প্রথমবার সে সত্যিই বুঝতে পারল, মানুষ পোশাক দিয়ে নয়, হৃদয় দিয়ে বড় হয়। স্টেজে তালি বাজছিল, কিন্তু আয়েশার কানে কিছু শোনা যাচ্ছিল না। তার বুক ধরফর করছিল, আর চোখের সামনে একই দৃশ্য বারবার ফিরে আসছিল, তার বাবা আহমেদ খানের আরিফের সামনে ঝুঁকে যাওয়া। যে যুবকটিকে সে রোজ সাইকেলওয়ালা বলে উপহাস করত, আজ সেই ছিল এই পুরো কলেজের সবচাইতে বড় নাম। তার মনে হল কেউ যেন তার অহংকার এক নিমেষেই ভেঙে দিয়েছে। অনুষ্ঠান শেষ হওয়ার পর আরিফ স্টেজ থেকে নিচে নামল। মানুষ তাকে ঘিরে ধরল, কেউ হাত মেলাতে চায়, কেউ সেলফি, কেউ বা প্রশংসা, কিন্তু আরিফ সবাইকে শান্তভাবে জবাব দিয়ে এগিয়ে গেল। তখনই আয়েশা সাহস সঞ্চয় করে তার সামনে গিয়ে দাঁড়াল। তার ঠোঁট কাঁপছিল, চোখ ভরা ছিল জলে। সে বলল, আরিফ, আমি কি তোমাকে কিছু বলতে পারি? আরিফ থামল। প্রথমবারের মতো তার চোখ সরাসরি আয়েশার চোখের দিকে গেল। বলো। আয়েশার গলা ধরে এলো। আমি তোমাকে অনেক ভুল বুঝেছি, আমি তোমার মজা উড়িয়েছি, তোমাকে ছোট ভেবেছি, আমি জানতাম না তুমি কে। আরিফ খুব শান্ত স্বরে বলল, আয়েশা, আসল কথা এটা নয় যে তুমি আমার সত্য জানতে না। আসল কথা হলো, আমি যদি সত্যিই সেই সাধারণ যুবকটি হতাম, তবুও কি তোমার আচরণ আলাদা হতো? এই প্রশ্নটি আয়েশার হৃদয়ে তীরের মতো বিঁধল। তার চোখ থেকে জল ঝরতে লাগল। সে মাথা নিচু করে ফেলল। না, হয়তো না, আর এটাই ছিল আমার সবচাইতে বড় ভুল। আরিফ কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি নিজের পরিচয় এই কারণেই লুকিয়েছিলাম, যাতে বুঝতে পারি যে মানুষ মানুষকে কিভাবে দেখে, নাম দিয়ে নাকি ব্যবহার দিয়ে। আজ আমি জবাব পেয়ে গেছি। আয়েশা কাঁদতে কাঁদতে বলল, আমাকে মাফ করে দাও, আমি বদলাতে চাই, সত্যি বলছি। আরিফ তার দিকে তাকাল। তার চোখে কোনো রাগ ছিল না, ছিল শুধু সত্য। ক্ষমা শব্দ দিয়ে নয়, পরিবর্তন দিয়ে প্রমাণ হয়। তুমি যদি সত্যিই বদলাতে চাও, তবে সেটাই হবে সবচাইতে বড় ব্যাপার। সেই দিনের পর থেকে আয়েশা বদলাতে শুরু করল। সে এখন কাউকে তার পোশাক বা মর্যাদা দিয়ে বিচার করে না। সেই যুবতীটি যে একসময় খোঁচা দিয়ে কথা বলত, এখন সে চুপচাপ শুনতে শিখছে। আর আরিফ, সে আবার সেই সাদামাটা জীবনযাপন করা মানুষ হয়ে গেল। লিমুজিনের বদলে কখনো কখনো সেই পুরনো সাইকেল, সেই শান্ত হাসি, সেই গভীর চিন্তা। এক বিকেলে কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে আয়েশা বলল, আজ আমি বুঝতে পারলাম যে আমিরই, মানে ধনী হওয়া, টাকায় নয়, চিন্তাভাবনায় থাকে। আরিফ হালকা হাসির সাথে জবাব দিল, আর মানুষের আসল পরিচয় সেটাই, যা সে অন্যদের সাথে করে, তখনও যখন তার হাতে ক্ষমতা থাকে। সূর্য ডুবছিল, বাতাস ছিল শান্ত, আর আয়েশার মনে প্রথমবারের মতো প্রশান্তি ছিল। অহংকার নয়, বরং এক নতুন শিক্ষা ছিল। সে জানতে পেরেছিল যে জীবনে সবচাইতে বিপজ্জনক জিনিস টাকার অভাব নয়, বরং মনুষ্যত্বের অভাব। বন্ধুরা, এই গল্পের সবচাইতে বড় শিক্ষা এটাই যে কখনো কোনো মানুষকে তার পরিস্থিতি, পোশাক বা উপযোগিতা দিয়ে বিচার করবেন না। হতে পারে যে সবচাইতে সাধারণ দেখাচ্ছে সেই হয়তো সবচাইতে বড়, আর যদি ভুল হয়েই যায়, তবে তা মেনে নেওয়াটাই মানুষকে সত্যি বড় করে তোলে। তো বন্ধুরা, এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে আমাদের ভিডিওতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার নাম এবং শহরের নাম অবশ্যই লিখবেন, যাতে আমরা আপনাদের ভালোবাসা ও সমর্থনের কথা অনুভব করতে পারি। তাহলে চলুন, আবার দেখা হবে অন্য এক হৃদয়স্পর্শী সত্য গল্পের সাথে।